সমুদ্রের যে আমি ছোটবেলা ভাবতাম যদি 3 ভাগ স্থলভাগ হয়ে জলভাগ 1 হতো, আমি ছোটবেলা এটা ভাবতাম, তাহলে বোধহয় প্রচুর খাদ্য পেতাম ভাই। কিন্তু তখন মাথায় ছিল না যে আমরাই সৃষ্টি হতাম। যেমন এই যে দিনের বেলা সূর্য আসে, সমুদ্রের জলরাশি কিন্তু তাপটাকে শুষে নিচ্ছে, আবার রাত্রে যখন সূর্য থাকছে না তখন তাপটাকে ধীর ধীর করে ছাড়ছে, ফলে একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখছে। এই জলীয় বাষ্প দেখবেন একটা, এই যে ঘটনাটা বলতে গিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছি। একটা ড্রাম, একটা টিনের বাক্স নিলেন, টিনের বাক্সটাকে, একটা টিনের বাক্স, বাড়িতে যে মুড়ি রাখার টিন হয় না, বা সর্ষে তেলের যে টিনগুলো, টিনগুলোর মধ্যে কি আছে? বাতাস আছে। তার বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অন্যান্য গ্যাস আছে, পরিমাণ আছে, তার মধ্যে আছে জলীয় বাষ্প আছে। কিন্তু সব থেকে এইসব ঘটনার মূলে হচ্ছে অন্য আর কেউ নয়, মেন উপাদান কালপিট হচ্ছে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প কেন আপনাকে দেখাচ্ছি, এই যে বাক্সটার মধ্যে ধরুন আপনাকে বায়ু শূন্য করা হলো, বায়ু ভিতর থেকে বায়ুটা বের করতে হবে, তাহলে বায়ু নিষ্কাশন যন্ত্র করাতে হবে। আপনি নিষ্কাশন যন্ত্র দরকার নেই, পরীক্ষা একটা আছে দেখবেন, আপনি জল 1 গ্লাস ঢেলে দিলেন, ঢেলে দিয়ে টিনের চাপাটা খুলে দিলেন, দিয়ে একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলেন, তাহলে ভেতরে কি জল ফুটবে? জল ফুটে হুসুস করে কি হবে? জলীয় বাষ্প তৈরি হবে। জলীয় বাষ্প তৈরি হওয়ার পর অনেক, যখন হু করে জলীয় বাষ্প বেরোচ্ছে, তখন কি করলেন? মুখে ড্রামের চাপাটা লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার পরে এবারে কিছু সময় রেখে দিলেন। এবারে আপনি দেখবেন, বা ওই টিনের বক্সটা দেখবেন ডুম দিয়ে মুচড়ে একবারে হয়ে গেছে, মানে নিচে কি হচ্ছে? ভিতরের বায়ু নেই, বায়ু বেরিয়ে গেছে, শুধু কি আছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়েছে, সে আবার জল কোণে রূপান্তরিত জলে হয়ে গেছে, ওখানে গ্যাসীয় পদার্থ আর কিছু নেই, পুরোটা শূন্যস্থান, বাইরের প্রেসারটাকে চাপ দিয়ে ডুমে মুচড়ে দিয়েছে। তাহলে মূলত জলীয় বাষ্প কি করছে? দ্রুত যখন হিট এনার্জি টানতে পারে, দ্রুত সে এক্সপান্ড হয়ে যায়, বড়। এই যে জিওগ্রাফিতে এই যে বায়ু চলাচল যা কিছু এগুলো করছে, সবই ওয়াটার ভেপার করছে, মূল হচ্ছে ওয়াটার ভেপার। এইটার মধ্যে যখন এটার মধ্যে তো জলীয় বাষ্প ঢুকে আছে, যখনই মোমবাতিটা এখানে আনছে, তখন মোমবাতির আগুনের প্রথমে এখানে সবচেয়ে হিটকে আগে টানছে, তার আপেক্ষিক তাপ সবচেয়ে মানে 1, সে হচ্ছে জলীয় বাষ্পটা। জলীয় বাষ্প দ্রুত তাপটাকে শুষে নিচ্ছে, নিয়ে কি হচ্ছে? জলীয় বাষ্প শুষা, আপনি দেখবেন এসি রুম যেখানে চলে, বাড়িতে হয়তো কারোর বাড়িতে এসি লাগানো আছে আপনাদের, এই ঘরটা, এই যে ঘরটার মধ্যে আমরা বসে আছি না, আমরা সবাই বেরিয়ে গেলাম, কেউ নেই, জল টল সব ডাম বেরিয়ে করে দিয়েছি, 4টা এসি মেশিন লাগিয়ে দিই, 4টা বালতি দিয়ে দিই, সারাদিন চালান, দেখবেন 10 বালতি জল বেরিয়ে, 10 বালতি জল কোথায় আছে? না, এই যে এয়ারটা আছে, এয়ারের মধ্যে 10 বালতি জলের কণা ঢুকে আছে। অর্থাৎ আমরা যত টেম্পারেচার থাকবে, জলীয় বাষ্প কিভাবে জলের ভেতরে, মানে জলীয় বাষ্প দ্রুত তাপকে ধরে রাখতে পারে। জলীয় বাষ্প এই যে তাপটা নিল, জলীয় বাষ্প যখন এক্সপান্ড হচ্ছে, ভেতরে কিন্তু যতটা অক্সিজেন পড়েছে, সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, 1 মোল, তাহলে দুটোর আয়তনও সেম, 22.4 লিটার, 1 মোল তৈরি হচ্ছে, 1 মোল তৈরি হচ্ছে। সঙ্গে তুললে তো শুধু কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প কিছু তৈরি হয়েছে, তাহলে সে ভেতরে তো জল ওঠার কথা নয়। কিন্তু যখনই হিট জলীয় বাষ্প নিয়েছে, জলীয় বাষ্প এক্সপান্ড হয়ে অন্যান্য যে এয়ার ছিল, বাইরে যে অন্যান্য নাইট্রোজেন ছিল, ছিল, তার যে জায়গা, মূলত কিন্তু জলীয় বাষ্প হালকা, বায়ুতে যে শুষ্ক বায়ু ভারী, কিন্তু জলীয় বাষ্পপূর্ণ কিন্তু হালকা। মানে জলীয় বাষ্প কি করে? অন্যান্য নাইট্রোজেন যেগুলো ভারী কণাকে দ্রুত ছেলে বের করে দেয়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু এয়ারের নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যাকে কিন্তু দ্রুত ঠেলে বের করে দিয়েছে জলীয় বাষ্পটা। এবারে যখন জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, মোমবাতির টেম্পারেচার, হিট এনার্জি এসেছিল, হিট এনার্জি দ্রুত শুষছিল জলীয় বাষ্প, তাহলে জলীয় বাষ্প এক্সপান্ড হয়েছে। কিন্তু যখনই আগুনটা নিভে গেল, হিট এনার্জি আসা বন্ধ, এবার জলীয় বাষ্প দ্রুত হিট রিলিজ করবে, নিচে জল আছে, দ্রুত জলীয় বাষ্পগুলো কিন্তু জলকণায় ঢুকে টপটপ করে জলকণার সঙ্গে নিচের জলের পরিমাণটা জলের সঙ্গে মিশে যাওয়ার ফলে প্রেসারটা, আয়তনটা লো হয়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে, জলীয় বাষ্পতে জলে কনভার্ট হয়ে যাচ্ছে। জলীয় বাষ্প তার কোনো গ্যাসীয় পদার্থ নেই, সে এক্ষুনি তরল হচ্ছে, আবার এক্ষুনি গ্যাস হচ্ছে। এই যে যখন স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, জলীয় বাষ্প থেকে যখন আবার জল হয়ে যাচ্ছে, তখন আবার আয়তন যখন প্রেসারটা কমে যাচ্ছে, প্রেসারটা কমে যাচ্ছে, সেই প্রেসারের চাপের, তো দাঁড়িপাল্লার মতন, দাঁড়িপাল্লার এক সাইডে আমরা বলছি না, বলেন আমাদের উপর 4খানা হাতি চেপে আছে, একটা হাতির পাকে আমি ক্লাসে বলি 1 টন করে, 4টা হাতি 16 টন, আমাদের বডির উপরে 16 টন চাপ দিচ্ছে, 16 টন এয়ার প্রেসার আছে। মানে এই দাঁড়িপাল্লার এক সাইডে প্রত্যেকটা সেন্টিমিটারে এইদিকে যা প্রেসার, এইখানে প্রেসার লো হয়ে গেছে, এইদিকে প্রেসারের চাপে জল কি করছে, ওইদিকে প্রেসার কম বলে জলটা উপরে উঠেছে। দাঁড়িপাল্লা, ওই যে বসানো যে দাঁড়িপাল্লাগুলো যে কাঁটা থাকে, মানে যে এখনকার দিনে যে দাঁড়িপাল্লার এরকম থাকে, একদিকে যদি চাপ বেশি হয় আর একদিকে যদি চাপ কমে যায়, সে তো উপরে উঠে যায়, আপ ডাউন হয়ে যাবে, ফলে জলটা এসে উঠে। মূলত এর কোনো কারণ হচ্ছে এই জলীয় বাষ্প।
আমি মানে আমার যে যতটুকু ধারণা, অক্সিজেন যতটা মোল হয়েছে কার্বন ডাইঅক্সাইড হয়েছে। আগে কিন্তু ক্লাসে পড়ানো হতো যে অক্সিজেন ঝরে যাচ্ছে, আমরা ছোটবেলায় এটা বুঝলাম অক্সিজেন পড়ে গেছে সেই সুন্দর, আর অক্সিজেনের পরিমাণ তো কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। কিন্তু মূল এই ঘটনাগুলো ঘটাচ্ছে সে জিওগ্রাফিক্যাল বলুন যাই কিছু বলুন, এই ওয়াটারের এই ধর্ম, ওয়াটারের আপেক্ষিক তাপ ওয়ান বেশি পরিমাণে। আপনি দেখবেন ভাত রান্নার সময় উনানে জল বসিয়ে আধ ঘন্টা ধরে হিট এনার্জি দিয়ে চলেছি, গ্যাস জেলে রেখেছি, সে হিটকে পুরো জলের মধ্যে ভিতরে ঢুকে নিয়ে, অথচ তার কিছু স্টেট চেঞ্জ হয়নি, ভিতরে হিউজ পরিমাণে এনার্জিকে, হিট এনার্জিকে তার ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। আবার জল থেকে যখন বাষ্প হচ্ছে দেখবেন স্টেট চেঞ্জের জন্য অবস্থা 537 ক্যালোরি পার গ্রাম। এই যে হিটের সঙ্গে এই জলের এই হিউজ পরিমাণে এনার্জিকে একটা স্টেট চেঞ্জের জন্য করে, আবার ওই স্টেট থেকে যখন এই স্টেটে আসবে এই এনার্জির যে ট্রানজ্যাকশন আর জলীয় বাষ্পর যে এই ঘটনাটা পুরো আমি দায়ী করি শুধুমাত্র জলীয় বাষ্প। এটা কারোর কাছে গ্রহণযোগ্য হতে পারে, না হতে পারে, এটা আমার ছোট্ট আর জল দিয়ে জলে ওয়াটার এভরিওয়্যার নট ফর ড্রিঙ্কিং। স্যার একটা খুব কথা ভালো বলেছিলেন যে কিন্তু আমাদের দেশে পৃথিবীতে জলের অভাব কোনোদিন নেই। জল আমরা আজকের সংকটের মধ্যে কেন দেখবেন, শহরে দেখবেন কোথায় কোথায় বিল্ডিং হচ্ছে, তালা বাড়াতে জায়গা কমে গেছে, 5 তালা বিল্ডিং, 5টে কথা কি ভাবছে আগে পাম্পটা বসা, আগে পাম্প বসিয়ে নিচের জলটাকে। কিন্তু আমরা সারফেস ওয়াটারের কথা ভাবছি না। নদীর ওপরে, মাটির ওপরে যে জলটা নদী দিয়ে বয়ে যাচ্ছে ওই জলটাকে তুলে সেন্ট্রাল গভর্নমেন্ট এইবারে করেছে, চারদিকে পাইপ বেছাচ্ছে, জলটা এতদিন পরে বুঝতে পেরেছে যে জল যত এই যে আমি যে ফ্ল্যাটটায় থাকি, আমি যখন ফ্ল্যাটটা নতুন কিনি একটা আশ্চর্য জিনিস দেখলাম, আমাদের যেটা পৌরসভার জল আসে অনর্গল জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, অথচ পাম্পটা কি পাম্পটা চলছে না, ফ্ল্যাটের যেটা নিজস্ব পাম্প আছে সেটাকে দিন রাত চালাচ্ছে, সারাদিনে 10 বার অটো সিস্টেম করা আছে, জল শেষ করা মানে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। তাহলে হিউজ, আমি তখন সবাইকে ডেকে বোঝালাম আপনারা কিভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নষ্ট করছেন। আপনি ইমিডিয়েট আমাদের সারফেস ওয়াটার পৌরসভা দিচ্ছে, সেই জল শেষ হওয়ার পরে যদি জল লাগে তখন চালান। এখন দেখছি সেই সারফেস ওয়াটারই সবাই ব্যবহার করে, আর আন্ডারগ্রাউন্ড পাম্প চালাতে হয় না। এই জন্য জলের যে ডেনসিটি কমে যাচ্ছে, আর কমে যাচ্ছে। আমরাই মানে বাচ্চা ছেলে ক্ষতি করে কম, আমরা শিক্ষিত লোক, আমরা শিক্ষিত মানুষই সমাজের সবচেয়ে ক্ষতিকর প্রাণী, আমরাই সবচেয়ে বেশি ভুল করি। আমি সবসময় নিজেকে দোষ দিই, আমি কিন্তু বাচ্চা বা সমাজের অন্য কোনো, আমি মনে করি পৃথিবীতে দেখেছি শিক্ষিত মানুষ আমরা যারা, তারাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতিকারক। এটা আমার ধারণা স্যার।